নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাচীন যে ধর্মবিশ্বাস তা থেকে তৈরি হওয়া যে বিভিন্ন বক্তব্য আছে যা রাজনীতি চর্চাকারীদের মুখে আসে সেইগুলো নিয়ে। তো প্রথমে আমরা একটা অডিও শুনব। এই অডিওটা পশ্চিমবঙ্গের বিখ্যাত মানুষদের দ্বারা তৈরি করা, মানে বিখ্যাত মানুষদের বলা কথা। প্রথম জন হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর দ্বিতীয় জন হচ্ছেন তারই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো প্রথমে অডিওটা শোনা যাক। 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। তো এই অডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন, যেটা ইতিহাসের কথা। তিনি বলছেন 12-13 বছরের মেয়েদের বিয়ে হতো এবং 85 বছরের লোকের সঙ্গে। এইটা তার মুখে জানা গেল, এটা একটা ইতিহাস। 12-13 বছরের মেয়েদের বিয়ে হতো সেকালে, মানে প্রাচীনকালে, 85 বছরের লোকের সঙ্গে। আর দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে, এই বক্তব্যের সঙ্গে থাকা বক্তব্যটা হচ্ছে, ওই 85 বছরের লোকটা কিছুদিন পরে মারা গেলে মেয়েটাকে পুড়িয়ে মারা হতো, অর্থাৎ বউটাকে পুড়িয়ে মারা হতো। আর দ্বিতীয় বক্তব্যটা, এই বক্তব্যের আরেকটি অংশ হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি এই প্রথাকে বন্ধ করে দিলেন বা কিছু এরকম ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে কি, ভাইপো অভিষেক বলছেন যে থেকে বউগুলো মারা গেলে তাদের স্বামীগুলোকে পুড়ে মরতে হতো যদি না রামমোহন রায় জন্মাতেন বা রামমোহন রায় কিছু করতেন। এই দুটো বক্তব্য, এটা হচ্ছে ইতিহাসের বক্তব্য। এখন এই বক্তব্যগুলোর সত্যতা কতটা সত্যতা আছে, আর কেন, পরের প্রশ্নটা হচ্ছে কেন এই কালে এসে এই ধরনের কথা আসছে বা এই ধরনের কথা বলা হচ্ছে। প্রথমে আসি যে 12-13 বছরে বিয়ে, 85 বছরের লোকটা এখন থাক, আগে 12-13 বছরের বিয়ের ব্যাপারটা আসি। সত্যি কি 12-13 বছর বয়স মেয়েদের বিয়ে হতো? উত্তর হচ্ছে 12-13 নয়, তারও আগে বিয়েটা হতো। বহু ক্ষেত্রে বিয়ে আগে হতো। সেকালে সমাজ ছিল শাস্ত্র নির্ভর এবং ধর্মগ্রন্থ নির্ভর, স্মৃতিশাস্ত্র, ধর্মগ্রন্থ এইসব নির্ভর, এবং সমাজপতির একটা বড় ভূমিকা আছে। সমাজের সব মানুষের এবং সমাজপতির ভূমিকা আছে। তারা লোকের ওপর এক ধরনের প্রেসার তৈরি করতো বা চাপ তৈরি করতো। আবার বলছি, তারা চাপ তৈরি করতো যে মেয়েটির বিয়ে 8, 9, 10-এর মধ্যে দেওয়ার জন্য, যোগ্য পাত্র খুঁজে মেয়েটিকে পাত্রস্থ করার জন্য। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো 12-13 বলে অনেকটা বেশি করে বলে ফেলেছেন। তো যাই হোক, এইরকম হতো, এটা আসছে এইভাবে যে একটি শ্লোক আছে স্মৃতিশাস্ত্রে। এই শ্লোকটি হচ্ছে অষ্টবর্ষা ভবেৎ গৌরী, নববর্ষা চ রোহিণী, দশম বর্ষা ভবেৎ কন্যা, তত ঊর্ধ্ব রজস্বলা। তো তারপরের অংশগুলোর মানে এইরকম যে এই বছরগুলোতে, অর্থাৎ 8 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে পর্যন্ত বিয়ে দেওয়াটা অত্যন্ত ভালো। যত আগে হবে তত ভালো। এর পরে হলে সেটা আর মেয়ে থাকেনি, অর্থাৎ সেটা আর কন্যা থাকেনি, মানে তার যাকে বলে সেরকম গ্রহণযোগ্যতা থাকেনি। সেই মেয়েটি একটা পরিণত মেয়ে হয়ে যায়। কারণগুলো ওই শ্লোকের মধ্যেই বলা আছে। এবং আরো নিন্দিত বক্তব্য হচ্ছে তার পূর্বপুরুষরা ওই মেয়েটির ওই সব জিনিস পান করে বা এই ধরনের কিছু, তারা অধঃপতিত হয়। এই শ্লোকটিকে ব্যবহার করেই সমাজপতিরা সমাজভুক্ত মানুষদেরকে বলতো কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য। এবার তাহলে এই হচ্ছে বক্তব্য যে 8, 9, 10 এর মধ্যে বিয়েগুলো হতো। যার ক্ষেত্রে মেয়ে পড়ে থাকতো, অর্থাৎ 11 যাচ্ছে, 12 যাচ্ছে, তার ক্ষেত্রে হতো যেটা, যে তাকে, সেই ব্যক্তিকে সমাজে নিন্দিত হতে হতো। অর্থাৎ তাকে, সেই মেয়েটির নামই একটি কলঙ্ক রটতো, যে মেয়েটির নিশ্চয়ই কোথাও গোলমাল আছে কিছু, না হলে এতদিন পড়ে আছে কেন, সে উদ্ধার হচ্ছে না কেন।
এইটা অর্থাৎ 12-13 নয়, আরো আগেই বিয়েটা হতো, 12-13তেও হতো। এইবার হচ্ছে পরের প্রশ্নটা হচ্ছে যে 85 বছরের লোকের সঙ্গে হতো কিনা। উত্তরটা হচ্ছে 85 বছরের লোকের সঙ্গে যেমন হতো তেমনি 40-এর হতো, 30-এর হতো, 35-এর হতো, 60-এর হতো, 50-এর হতো, এইরকম লোকের সঙ্গে বিয়ে তাদের হতো, ওই মেয়েগুলোর হতো। তো এইবার প্রশ্ন ওঠে কেন এমন ধরনের বিয়ে হতো। এখানেও স্মৃতিশাস্ত্রের ব্যাপার আছে। মনুস্মৃতিতে আছে যে কম বয়সী মেয়ের সঙ্গে বেশি বয়সী ছেলের বিয়ে দেওয়ার ব্যাপার, এটা মনুস্মৃতির ভাষ্য। তো এটা আছে। তো সমাজে এই যে স্মৃতিশাস্ত্রের প্রভাব এইগুলো রয়েছে, এর সঙ্গে একটা ব্যাপার ছিল। কি ব্যাপার ছিল? এর সঙ্গে ছিল কৌলিন্য প্রথার মতো ব্যাপার। কৌলিন্য প্রথা অর্থাৎ যেখানে কৌলিন্য প্রথা আছে, অর্থাৎ বামুন কায়েত এদের মধ্যে এই ধরনের বিয়ের প্রবণতা খুব বেশি হতো, অন্যত্র হতো কিন্তু ওইখানে বেশি হতো এই ধরনের বিয়ে। শুধু 85 বছর নয়, একটি মেয়ের যদি 10 বছর বয়স হয় তার সঙ্গে 30 বছর, একটি মেয়ের যদি 8 বছর বয়স হয় তার সঙ্গে 40 বছর, এইরকম বিয়ে হতো সেকালে, খুবই হতো যেখানে কৌলিন্য প্রথা আছে। বাকি জায়গাতে অতটা রকম না। এবার কেন কেন এমনটা হতো? ওই যে বলুন স্মৃতিশাস্ত্রের প্রভাব আছে, কৌলিন্য প্রথার ব্যাপার আছে, আর কি আছে, আর একটা ব্যাপার আছে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা এই ধরনের কথাগুলো বলে তারা জানেনি বা তাদের জানা সম্ভব নয় তাদের। সেইকালে যেটা হতো হচ্ছে বড় বড় মড়ক আসতো। মড়ক মড়ক মানে হচ্ছে মহামারী, অর্থাৎ যাতে লোক মারা যাবে, এইরকম মড়ক আসতো। এই মড়ক গুলোতে যেটা হতো যে একটা বড় সংখ্যক ছেলে মারা যেত। এই ছেলেদের বয়সটা হতো ওই 10 থেকে 30-এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে, তার উপরে গিয়ে আর দেখা যেত তারা আর মরছে না। ফলে বাড়ির বাপমা, মেয়ের বাপমা, বাড়ির বাপমা মানে মেয়ের বাপমার একটা পছন্দের ছিল বয়স্ক ছেলে, অর্থাৎ পছন্দের জিনিস ছিল বয়স্ক ছেলে, অর্থাৎ বিয়ের জন্য তারা বয়স্ক ছেলেই পছন্দ করতো, খুঁজতো, কারণ বয়স্ক ছেলেরা এরকম মড়কগুলো এলে মরে না সহজে। এছাড়া বউগুলো তাদের স্বামীদেরকে দেখতে পেত, তারা তো বয়স হয়েছে, ফলে সব ক্ষেত্রে বয়স্ক ছেলেই পছন্দের ছিল, যে কারণে বয়স্ক পুরুষ খোঁজা হতো মেয়েটির জন্য। আর আর কি ছিল? আরো একটা ব্যাপার ছিল, এইটা হচ্ছে যে সমাজে সতীদাহ ছিল, অর্থাৎ হিন্দু সমাজে যেখানে যেখানে সতীদাহ ছিল, আমি সতীদাহের ভিডিওতে বলি হিন্দু সমাজে সর্বত্র সতীদাহ হতো, কোথাও কম কোথাও বেশি, এবং তার প্রকোপ কোথাও কখনো কোনো কোনো জায়গায় খুবই বেশি, কোথাও কম, কোথাও একদম ছিঁড়ে মোটা থাকতো এরকম। তো যে যে জায়গায় সতীদাহ হতো সেইখানে হঠাৎ করেই বাড়িটার অবস্থা হতো খাঁকা অবস্থা। একমাত্র একটা বাচ্চা ছেলে বেঁচে আছে, 8-9 বছর তার বয়স, আর ক বছর কোনোভাবে কেউ টানছে তাকে, তার তাড়াতাড়ি বিয়েটা দেওয়া হতো। ফলে কম বয়সে বিয়ে হওয়ার একটা ব্যাপার যেমন আছে, তেমনি কম বয়সী মেয়ের বেশি বয়সী ছেলের বিয়ে ব্যাপার আছে। আর বেশি বয়সী ছেলেরা বেঁচে থাকে, কম বয়সী গুলো মারা যায়। এইটা একটা হচ্ছে যে কম বয়সে বিয়ে হচ্ছে এই কারণে যে বাড়িটা ফাঁকা হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে ছেলেটা তাড়াতাড়ি বিয়ে দিতে হবে যাতে করে ছেলের বাড়িটা ভরে ওঠে। আবার মেয়েদের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে ছেলে খোঁজা হচ্ছে যার একটু বয়স বেশি, কারণ বয়স্ক ছেলেরা আছে। এইখানে সত্যের খানিকটা বিকৃতি হলো যে 85 বছরের লোকটা মারা যেত, তাই এই ধরনের বিয়েটা খারাপ ছিল। উত্তর হচ্ছে সেকালে বেশিরভাগ ক্ষেত্রে 40-এর ওপরের ছেলেরা বেশি দিন বাঁচত, তারা এই হতো। আচ্ছা, এবার হচ্ছে সতীদাহ। এইখানে মুখ্যমন্ত্রী বলছেন যে সতী করা হতো বা সতীদাহ। বহু ক্ষেত্রেই দেখা যেত ধর্ম হচ্ছে গোষ্ঠীগত চেতনা, গোষ্ঠীর ইচ্ছার উপর ধর্ম দাঁড়িয়ে থাকতো সেকালে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে মহিলা সতী হতে চাইছে তাকে তার পরিবারের লোকেরা সাহায্য করছে, পরিবারের পর আছে সমাজের বিরাট ব্যাপার, সব সাহায্য করছে। এখন এই জায়গাটাতেই হচ্ছে ব্যাপার আছে, যে কি ব্যাপারটা দিক, যে মহিলা সতী হবে সেক্ষেত্রে তার ক্ষেত্রে সে সতী হওয়ার জন্য পুণ্য সঞ্চারী হবে সেকালে ধর্ম বিশ্বাস অনুসারে, এবং তাকে যারা সাহায্য করবে তারাও পুণ্যের ভাগিদার হবে। অর্থাৎ একটা শব্দই ছিল, বহুদিন চালু ছিল, আজ থেকে 30 বছর 40 বছর আগেও শোনা যেত, সতীর পুণ্যে
পতির পুণ্য এটা হয়তো বলা হতো, তেমনি আরেকটা কথা চালু ছিল, সতীর পুণ্যে সমাজের পুণ্য, বা যারা সতীকে সাহায্য করবে তাদেরও পুণ্য হবে। ওইটা পরবর্তীকালে হয়েছে সতীর পুণ্য, পতির পুণ্য। তো যাই হোক, এই ধরনের জিনিস ছিল যে যারা সাহায্য করবে সতীকে তারা হবে, মানে তারা পুণ্যের ভাগিদার হবে। এবার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধ করেছিলেন কিনা, উত্তর হচ্ছে না। রামমোহন রায়ও বন্ধ করেননি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও বন্ধ করেননি, ব্রিটিশ সরকার বন্ধ করেছিল। রামমোহন রায় ব্রিটিশ সরকারের পক্ষে দাঁড়িয়েছিলেন বা সহযোগী হয়েছিলেন সতীদাহ প্রথা বন্ধ করার ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা নিজে থেকে সতী হতো। পুড়িয়ে মারার এই যে তথ্যটা, এটা হচ্ছে সেই সময়কার তথ্য যেটা রামমোহন রায় বলতেন। পুড়িয়ে মারার ঘটনা হতো খুবই কম। খুবই কম মানে হচ্ছে কি, যে ওইটা ওই এর মতো, মানে কাকে পুড়িয়ে মারা হচ্ছে বা কে হচ্ছে, এগুলো হচ্ছে এইরকম কন্ট্রোভার্সিয়াল, মানে বিতর্কিত। সমাজের চাপের কাছে বা সমাজের যে চাপ একটা ধর্মবিশ্বাসের কাছে, সেটার কাছে তারা আত্মসমর্পণ করতে বলা যেতে পারে। তো এইটা। আর দ্বিতীয় যে কথাটা বলছেন, পতিদাহ যেটাকে বলে বিদ্রুপ করা হয়, অভিষেক বলছেন বউগুলো মারা গেলে স্বামীগুলোকে পুড়ে মরতে হতো, এটা হচ্ছে ভুল কথা। স্বামীরা মারা গেলে স্ত্রীদেরকে তার সঙ্গে সতী হতে হতো বা সতী করা হতো বা সতী হতো, সতীদাহ হতো। ছেলেরা কখনো, মানে বউ মারা গেলে ছেলেরা কখনো ওই চিতায় উঠত না। ফলে এই বক্তব্যটি হচ্ছে ভুল। এইবার হচ্ছে এখন এই সময়, অর্থাৎ একবিংশ শতাব্দীতে এই ধরনের বক্তব্যের কারণ কি। আগে বললাম ঘটনাগুলোর সত্যতা কতটা। আচ্ছা, ওইটা বলার সঙ্গে আরেকটা বলি, সেকালে কম বয়সে বিয়ে দেওয়ার জন্য সমাজ প্রতি চাপ দিত। অর্থাৎ হিন্দু সমাজ ওই শাস্ত্র বাক্যের উপর নির্ভর করে সমাজের সব লোককে বলতো কম বয়সে মেয়েদের বিয়ে দেবে। যে ক্ষেত্রে বিয়ে না দেওয়া হতো সেক্ষেত্রে মেয়েটির নামে দুর্নাম রটত, এবং মেয়েটির বাবাকে অনেক ক্ষেত্রে সমাজপতির কাছে গিয়ে বলতে হতো যে কেন দিতে পারেনি, এবং সমাজপতির কাছে আবেদন করতে হতো যেন মেয়েটির নামে রটানো না হয়, তাহলে মেয়ের বিয়ে আরো হবে না। তো এইগুলো ছিল, সমাজপতি সেগুলো শুনতেন এবং বলতেন তাড়াতাড়ির মধ্যে বিয়েটা পাত্র দরকার তিনিই খুঁজবেন, এরকম সব ব্যাপার। তো যাই হোক, এইটা হচ্ছে তখনকার যে সমাজের গঠন যা ছিল তাই। এইবার হচ্ছে এখন এই ধরনের কথা এলো কেন, এই ব্যাপারে একটা ব্যাপার আছে, মানে এই ব্যাপারে একটা ঘটনা আছে। সেটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে কংগ্রেস নামক যে দল, এই দল ভারতের পুরনো ইতিহাসটাকে হিন্দুদের কাছে লুকিয়ে এক ধরনের নতুন ইতিহাস পরিবেশন শুরু করে, যে ইতিহাসটা হচ্ছে কংগ্রেসের পক্ষে বা কংগ্রেসের গুরুত্বকে বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। সেই ইতিহাসটা হচ্ছে রাজারা সব খারাপ, রাজারা সব অত্যাচারী ছিল। এরপরে হলো যে সতীদাহের নামে মেয়েগুলোকে পুড়িয়ে পুড়িয়ে মারা হতো। ওটা হচ্ছে সেই সময়কার কথা, যেটা বিকৃত হয়ে এইভাবে আসছে। একজনের ধর্ম পালন অন্যজনের কাছে হলো পুড়িয়ে মারা। যাই হোক, জিনিসটা ওইভাবে আসছে ওইখান থেকে, যে তার কংগ্রেস বলছে যে রামমোহন রায় হচ্ছেন আধুনিক মানুষ, রামমোহন রায়ের চেষ্টাতেই এই প্রথান বিলুপ্ত হয়েছিল এবং এইটা ছিল। তো সুতরাং তুমি যে আজকে হিন্দু, তুমি যে ভালোভাবে শ্বাস নিচ্ছ, তোমার মাটা বেঁচে আছে, তোমার বোনটা বেঁচে আছে, তার জন্য দায়ী কিন্তু রামমোহন রায়। নতুন ভাবে ইতিহাসকে শেখানো হলো এইভাবে, এবং এইভাবে যে তৈরি করতে করতে সেই তৈরি করা ইতিহাসটাই আর একভাবে নতুন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বলছেন। কেন এটা বলছেন? ওই ইতিহাসটা দিয়ে কংগ্রেস যে ইতিহাসটা করতো, ওই ইতিহাসটা দিয়ে হিন্দুকে ভয় দেখানো হতো কংগ্রেসকে ভোটটা দাও, অন্যথায় আবার সেই দিনগুলো ফিরে আসবে। অর্থাৎ মেয়েগুলোকে সব পুড়িয়ে পুড়িয়ে মারা হবে, রাজারা ফিরে আসবে, রাজারা সব চাবুক মারবে, এইভাবে হিন্দুকে ভয় দেখানো হতো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপির ভয়েতে, মূলত বিজেপির ভয়েতে, হ্যাঁ আগেই বলে রাখি, কংগ্রেসের ইতিহাস ওটা সিপিএম বা বামপন্থীদেরও ভরসা ছিল। ওটা বামপন্থীরা ওইটা বলতো, ওই ধরনের কথাগুলো বলতো যে আগে রাজারা সব অত্যাচারী ছিলেন, এবং কংগ্রেসের নেতারা রাজাদের অংশ সেটা বলে, এবং শেষ পর্যন্ত ওই জায়গায় যে মেয়েদের পুড়িয়ে মারা হতো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতিটা করছেন, ইতিহাসটাকে টেনে এনেছেন, এনে দেখাচ্ছেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আবার নতুন করে সতীদাহ শুরু হবে, আবার নতুন করে রাজারা ফিরবে। রাজাদের কখনো এখানে আসছে না, কিন্তু উল্টো পাল্টা ভাবে ছেলেদেরকে পুড়িয়ে মারা হবে, মেয়েরা মরলে পুড়িয়ে মারা হবে। অর্থাৎ
বিজেপি ক্ষমতায় এলে এগুলো চালু হবে এবং বিজেপি রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান করেন। তো সেই জায়গা থেকে লোকের উচিত হচ্ছে ওই তৃণমূলকে ভোটটা দেওয়া বা এই ধরনের প্রার্থনা আছে। তো এই জিনিসটা হচ্ছে কারণ যে হিন্দুকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপিকে ভোটটা না দেয়। কেন ভোট না দেয়? কারণ বিজেপিকে ভোট দিলেই আবার সইদাও ফিরবে। কিন্তু হিন্দুরা যদি নিজেদেরকে প্রশ্ন করে যে প্রথা তারা চায়নি সেটা ফিরবে কি করে, তাহলেই তারা উত্তর পাবে যে এই ধরনের কোনো কিছু হওয়ার নয়। কিন্তু ইতিহাসের এই জিনিসগুলো এইভাবে ফিরবে যে এইরকম হতো এইরকম। আবার রিপিট করে বলি, সেই কালে কম বয়সী মেয়ের বিয়ে হতো এবং বয়স্ক ছেলের সঙ্গে হতো অনেক ক্ষেত্রেই, কারণ বয়স্ক ছেলেরা বেঁচে থাকে, কম বয়সী ছেলেটা মারা যায়। সংক্ষেপে বলছি। এবার রইল যে পুড়িয়ে মারা কতটা ভুল। মেয়েটি নিজে থেকেই সতী হতো এবং সমাজের লোকেরা তাকে সাহায্য করতো সতী হওয়ার জন্য। সেটা বাপ হতে পারে, ভাই হতে পারে, সমাজের আর 5টা লোক হতে পারে। এটা ছিল পুরনো বিশ্বাস, পুরনো ধর্ম বিশ্বাসের একটা অংশ। সব ধর্ম গোষ্ঠীগত চেতনা, গোষ্ঠী চেতনা, সেই গোষ্ঠী চেতনা থেকে এই জিনিসগুলো হয়, এই জিনিসগুলো আসছে। সুতরাং এর কোনো ব্যাপার নেই। তাহলে রামমোহন রায় কি করলেন আর বিদ্যাসাগর কি করলেন? রামমোহন রায় সতীদাহ বন্ধ করার জন্য সতীদাহকে রামমোহন রায় ট্যাগ লাগিয়েছিলেন, রামমোহন রায় মার্কা দিয়েছিলেন যে পুড়িয়ে মারা হয়। রামমোহন রায় কি জানতেন না যে যৌথ সমাজ বা গোষ্ঠীগত চেতনা? রামমোহন রায় জানতেন, কিন্তু রামমোহন রায় চাইতেন ওই সমাজটার পতন হোক, পতন হয়ে সমাজটার এইরকম হোক ইংল্যান্ডের মতো, ইংরেজদের মতো। রামমোহনের চাওয়াটা ছিল এইরকম। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাল বিধবা বা কম বয়সী বিধবা তাদের বিয়ের চেষ্টা করেছিলেন। তার চেষ্টার মধ্যে ছিল একটা মানবিক রূপ, যে এই ধরনের মেয়েগুলো সেকালে একটা এই ছিল যে মেয়ের বিয়ে একবার হয়েছে, অর্থাৎ যার শরীরটা ব্যবহার হয়ে গেছে, তাকে আর কোনো ছেলে বিয়ে করবে না। এইটা ছিল সেকালের বিশ্বাস। তাকে বিয়ে করবে না কারণ সেটা সেই জিনিসটা নোংরা, এইরকম একটা মনে করা হতো। তো সেই জায়গা থেকে বিদ্যাসাগরের প্রচারটা ছিল, ওরে ছেলেরা তোরা বিয়ে কর এই মেয়েগুলোকে, এগুলো নোংরা নয়, এগুলো সবই ভালো। এ দেখবি একবার মানে ওই এক বিয়েটাই হয়েছে, বিয়ে রাত্রি হয়তো স্বামীটা মারা গেছে, এইরকম। এইটা ছিল বিদ্যাসাগরে, কিন্তু বিদ্যাসাগরকে এখানে যুক্ত করা হলো সৈদায়ের সঙ্গে। আর পরের ঘটনাতে উল্টো করে বলা হচ্ছে যে বউগুলো মারা গেলে, বউগুলো নয়, স্বামী মারা গেলে সেকালে স্ত্রী সতী হতো, স্ত্রীকে কিছু নয়, স্ত্রী সতী হতো, স্ত্রীকে সাহায্য করতো বাকিরা। তো এই হচ্ছে ইতিহাসটা হচ্ছে এইটা। ধন্যবাদ, আজ এখানে শেষ।